আমরা দুঃখিত, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি দেবব্রত মণ্ডল, তিনি প্রশ্ন করার আগেই মাথা ঘুরে গেল বাসন্তীর তৃণমূল বিধায়ক তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশালের স্বামী সত্যব্রত বিশালের। মাথা ঘুরে তিনি পড়ে গেলেন। আমরা দুঃখিত, সত্যি বলছি, আন্তরিকভাবে আমরা দুঃখিত। সত্যব্রত বাবু, আমরা সত্যি আন্তরিকভাবে দুঃখিত। এমএলএ এবং তার স্বামী তারা প্রকৃতি প্রেমী। মমতা সরকারের প্রজেক্ট ছিল দুয়ারে সরকার, আর নীলিমা সত্যব্রতর প্রজেক্ট দুয়ারে ম্যানগ্রোভ। দেখুন, ঘর থেকে দুপা বেরোলেই দুয়ারে ম্যানগ্রোভ, একটু দূরে নদী। অবাক হচ্ছেন? দেখুন, দেখলেন? আর সেসব নিয়ে জানতে গিয়েছিলেন আমার সহকর্মী দেবব্রত। প্রশ্ন করার আগেই মাথা ঘুরে গেল এমএলএ তথা সভাধিপতির স্বামীর। তাকে নিয়ে আমার সহকর্মী দেবব্রতই হাসপাতালে ছুটলেন। যে কারণে বললাম দুঃখিত, আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাসন্তী থানা এলাকার চুনাখালীতে হানা নদীর তীরে সবুজ ম্যানগ্রোভ কেটে এবং একের পর এক কংক্রিটের পিলার বানিয়ে বাড়ি এবং দোকান ফেঁদেছেন এমএলএ এবং তার স্বামী। একই তো বলে প্রকৃতি প্রেম। হানা নদীর জল আছড়ে পড়ে ঘরের চৌকাঠে, জানালা দরজা দিয়ে উঁকি মারলেই চোখে পড়ে সবুজ ম্যানগ্রোভের জঙ্গল, চোখে পড়ে নদী। ভাবতে পারছেন কি সাংঘাতিক প্রকৃতি প্রেম, কি নয়নাভিরাম দৃশ্য চারিদিকে। নদী আর জঙ্গলের মাঝে প্রকৃতির বুক চিরে দাঁড়িয়ে আছে বাড়ি। কার বাড়ি? এমএলএর বাড়ি। আর সেসব নিয়ে জানতে গেলে, সেসব নিয়ে যখন আমরা কথা বলতে গেলাম, প্রশ্ন করলাম, আমার সহকর্মী প্রশ্ন করলেন, এমএলএ সাহেবের মাথা ঘুরে গেল, সভাধিপতির স্বামীর মাথা ঘুরে গেল। তাই আমরা দুঃখিত। আবারও বলছি, আন্তরিকভাবে আমরা দুঃখিত। আপনার স্ত্রী যেহেতু জেলা পরিষদের সভাধিপতি, একটা সরকারি পদে রয়েছেন, তো সেক্ষেত্রে কি আপনাদের এটা করা চলে? না, সেটা বসে করা তো কোনোটাই উচিত না। যার জন্য ঘর করতে গেলে তো একটা পারমিশন দরকার। একটা আছে, কোনো পারমিশন আছে? নেই। তা পারমিশন ছাড়া আপনি এইভাবে কলম দিয়ে ঘর তুলছেন না, একটা নদীর বুকে? ঘরটা জাস্ট স্যার বসে গেছিল, তাই ওই সাইডে সাপোর্টিং ঘর তোলা নেই। এই যে কলমগুলো যেটা তোলা হচ্ছে, যেগুলো পিছন দিকে যে কলমগুলো তোলা হচ্ছে, গাছের মধ্যে দিয়ে কলম উঠছে। আচ্ছা, ওই গাছের পাশে স্যার। হ্যাঁ, তা গাছ, ওটা তো ম্যানগ্রোভ গাছ। তো ম্যানগ্রোভ পাশে কি সেটা স্যার ভুল হয়েছে স্যার। ম্যানগ্রোভ পাশে কি ওইভাবে কলম? জেলা পরিষদের সভাধিপতি হয়েও এই ধরনের একটা অবৈধ কাজ আপনারা করতে পারেন? স্যার, যেটা হয়েছে স্যার, বর্তমানে বাসন্তী বন্ধ করে দেওয়া হবে স্যার। এই যে ম্যানগ্রোভ ধ্বংস করে যেভাবে কংক্রিটের নির্মাণ করা হয়েছে, একজন প্রশাসনের পদে বসে কিভাবে ম্যানগ্রোভ ধ্বংস চলছে? না, ম্যানগ্রোভ স্যার যেটা বলতে, যে ম্যানগ্রোভ আমরা কাটিয়ে যে ফাঁকা ছিল ল্যান্ড, সেই আর কি। কিন্তু ম্যানগ্রোভ কেটে আপনি দেখতে এখনও মানে ঘর যেখানে আছে, ঘরের পাশে দেখবেন গাছে পাখি এখনও রয়েছে। এমএলএর স্বামী সত্যব্রত বিশালের বিশাল দাবি, গাছে আছে পাখি। ব্যাস, তাকেই নাকি একেবারে সব ভুল তার ক্ষমা। কারণ ওই যে তিনি বলছেন গাছে আছে পাখি, কিন্তু যখন তখন যে কোনো সময় পাখি যে উড়ে যেতে পারে। সুন্দরবনের মতো পরিবেশগতভাবে অতি সংবেদনশীল অঞ্চলের জন্য নিয়ম যে অত্যন্ত কড়া, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। জোয়ারের জলের সর্বোচ্চ লাইন এবং ম্যানগ্রোভ বনাঞ্চলের ঠিক 100 মিটারের মধ্যে যে কোনো ধরনের স্থায়ী কংক্রিট কাঠামো বা বাণিজ্যিক নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। ম্যানগ্রোভের জঙ্গল সুন্দরবন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে বিধ্বংসী ঝড় এবং লাগাতার নদী ভাঙন থেকে রক্ষা করে, আমরা জানি সেটা। আর সেই জঙ্গল কেটে কংক্রিট ঢালাই করায় উপকূলীয় বাস্তুতন্ত্রের অপূরণীয় ক্ষতি হচ্ছে, আইনত দণ্ডনীয় অপরাধ সেটা। দায়িত্ব যে ম্যানগ্রোভগুলোকে বাঁচানো, প্রশাসনিক আর দায়িত্বে থেকে তারাই যদি রক্ষক হিসেবে ভক্ষক হয়ে যায়, ভক্ষকে পরিণত হয়, তাহলে সাধারণ মানুষ
এই সুন্দরবনের ম্যানগ্রোভ তো কাটবেই। এখনো পর্যন্ত কেন এই নীলিমা মিস্ত্রিকে গ্রেপ্তার করে আর সাজা দিচ্ছে না? ঠিকই, মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই ব্যাপার। নদীর পাড়ে ম্যানগ্রোভের জঙ্গলে কংক্রিটের বাড়ি, দোকান কে বানিয়েছেন দেখালাম আপনাদের। বাসন্তীর এমএলএ, তিনি আবার জেলা পরিষদের সভাধিপতি। আর প্রশ্ন করতে যাওয়ায় মাথা ঘুরে গেল এমএলএর স্বামীর। কি আর করা যাবে, আমরা বললাম যে দুঃখিত। এবার আরও এক মাথা ঘোরানোর ব্যাপার আপনাদের বলব। এক বছরে ক্যান্টিনে খরচ 1 কোটি টাকা। অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক, তার বিরুদ্ধে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব থাকার সময় প্রিয়দর্শিনী মল্লিক মানে জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। ভাবুন একবার, ক্যান্টিনে খরচ 1 crore, 1 কোটি টাকা। তৃণমূল সরকারের আমলে রনে বলে জলে জঙ্গলে যেখানে সুযোগ পেয়েছে তারা দুর্নীতি করেছে। তদন্ত হচ্ছে, ধরা পড়বে, চোর রাত শিখ জালে উঠবে, চিন্তার কিচ্ছু নেই। একজন টিউশন পড়িয়ে 5 কোটি টাকার মালিক হয়ে গেছে, তার অ্যাকাউন্টে 5 কোটি টাকা। তো টিউশন পড়িয়ে হয় না, সেটা আপনিও জানেন, আমিও জানি। কোথা থেকে তো আসতে হবে। এবার দেখা যাচ্ছে কোথায় কোথা থেকে এসেছে, কোন কোন জায়গা থেকে নৈবেদ্য গিয়ে পৌঁছেছে। এক বছরেই ক্যান্টিনের বিল 1 কোটির বেশি। জেলখাটা প্রাক্তন খাদ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে ক্যান্টিন দুর্নীতির অভিযোগ। অভিযুক্ত প্রিয়দর্শিনী মল্লিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সচিব। এই প্রিয়দর্শিনী আবার জেলখাটা জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। বাবার নামের প্রভাব খাটিয়ে ক্যান্টিনে টেন্ডারে দুর্নীতি। নিজের ঘনিষ্ঠ ব্যক্তিকে টেন্ডার দেওয়ার অভিযোগ, আর সেই ক্যান্টিনেই দুর্নীতি। এতটা বিল ডেফিনেটলি, এটা আমি ফিগারটা আমি নিজেও শিওর জাস্ট ছিলাম না, কারণ আমরা তো প্রতি মাসে মাসে যাচ্ছে। তবে এটা নিয়ে তখন ফিনান্স অফিসার, যিনি এখন আপাতত ইনচার্জ আছেন, প্রেসিডেন্ট হিসেবে আছেন, তখন ফিনান্স অফিসার, ওনার সাথে আমার একাধিকবার কথাও হয়েছে এই বিষয়টা নিয়ে। আমি একটু ওরিডও ছিলাম ব্যাপারটা নিয়ে, তার জন্যই পরে আবার আমরা কিন্তু রিটেন্ডারিং করলাম। এবং যদি তদন্ত হয়, তাতে যদি আমাকে ডাকা হয়, আমি সেখানে আমার বক্তব্য জানাবো। সচিব পদে থাকাকালীন কি সরকারি টাকা লুট করেন প্রিয়দর্শিনী মল্লিক? ফিনান্স অফিসার উদ্বেগ প্রকাশ করার পরেও কিভাবে বারবার বরাত পেয়েছিল ওই ক্যান্টিন? যদিও সভাপতির উপর দায় ঠেলে বিস্ফোরক দাবি করেছেন জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী। একটা কনস্ট্রাকশন কোম্পানি, একজনই ওনার, তার 4খানা কোম্পানি আছে। পিডব্লিউডির পরিবর্তে এরা কনস্ট্যান্টলি আমাদের সমস্ত সিভিলের কাজ করে গেছে। এরা 21 সাল থেকে করেছে, ওটা কিন্তু আমার টেনিওর নয়, কিন্তু আমার টেনিওরেও করে গেছে। এগুলোও কিন্তু মানে খতিয়ে যদি দেখতে হয় তাহলে ওইগুলো খুব কম, ওই 1 কোটি টাকা নস্যি। দিনের শেষে না অ্যাপ্রুভাল অথরিটি ইজ দ্য প্রেসিডেন্ট। তা এটা প্রেসিডেন্টই বলবে উনি কেন অ্যাপ্রুভ করেছেন। মানে সত্যি নয়, প্রথম কথা। উনি কেন বলছেন আমার সত্যি জানা নেই। আমরা ওখান থেকে যে কাজটা করেছি তার ভ্যালু খুব বেশি হলে হলো 70 থেকে 80 লক্ষ টাকা, এবং সেটাও প্রতি মাসে মান্থলি বিলিং হয়, পার পেজ পার ফর্ম বেসিসে। এই প্রিয়দর্শিনী মল্লিকের নাম জড়িয়েছিল রেশন দুর্নীতিতেও। জানা যায় প্রিয়দর্শিনীর অ্যাকাউন্টে 3 কোটি 37 লক্ষ টাকার হদিশ মিলেছিল। প্রিয়দর্শিনী অবশ্য দাবি করেছিলেন যে টিউশন পড়িয়ে কোটি টাকা আয় করেছিলেন। কোন কন্যা যিনি টিউশন পড়িয়ে 3 কোটি টাকা রোজগার করেছিলেন, উনিও মানে ইনভেস্টিগেশনের বাইরে নয়, কিন্তু বাবা চাল চোর, মেয়ে চাকরি চোর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি দুর্নীতির আতুর ঘর হয়ে উঠেছিল? প্রিয়দর্শিনী মল্লিক নিজেই এটা স্বীকার করে নিয়ে দাবি করছেন 70 কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে। তাই ঠেলাঠেলি চলছে সভাপতি ও সচিবের মধ্যে। তাহলে কি দুর্নীতির ঘুঘুর বাসা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ? আসলে তৃণমূল কংগ্রেস যেভাবে টাকা তারা তাদের পার্টি তহবিলে আনতো, তাতে এই সমস্ত পদে আসেন যারা, তাদের যুক্ত না করে উপায় ছিল না। কাউন্সিলের যে বিভিন্ন কাজ হয়েছে গত কয়েক বছরে, তাতে করে প্রায় 100 কোটি টাকা দুর্নীতি হয়েছে। এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গত 15 বছরে শুধু দুর্নীতি ছাড়া আমাদের রাজ্যে আর কিছু হয়নি। রাজ্যের পালা বদলের পর অবশ্য 5ই জুন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নতুন করে টেন্ডার ডাকা হয়েছে। ম্যানগ্রোভের জঙ্গলে কংক্রিটের বাড়ি, 1 বছরে ক্যান্টিনের বিল 1 কোটি টাকার বেশি। কি দেখে শুনে মাথা ঘুরছে তো? অনেকের আবার অভ্যাস হয়ে গিয়েছে এসব দেখা এবং করা। তৃণমূলের ভান্ডারা খুললে মাথা আরও ঘুরবে, বনবন বনবন করে ঘুরবে। যিনি গতকালও ছিলেন দলের রাজ্য সভাপতি, তিনি ঢুকে পড়লেন ঋতব্রতদের ঘরে। অফিস ঘর নিয়ে চলল তাড়াতাড়ি কাণ্ড, আর 21শে জুলাই নিয়ে চলছে এখন টানাটানি কাণ্ড। ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করার অনুমতি রাজ্য সরকার দেয়নি। এখানেই প্রশ্ন,
তাহলে সমাবেশ হবে তো? কিন্তু দুপক্ষই বলছে, মানে তৃণমূলের দুপক্ষ, হবে। ও যতই আমাদের অ্যারেস্ট করুক, আমরা 21শে জুলাই করবো। যাই জায়গাটা দেখছি, উনি যাই অ্যারেস্ট করুন না কেন। 21শে জুলাই আমরা কিভাবে পালন করব, কোথায় কি করব, আমাদের কর্মসমিতিতে বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু এটি জেনে রাখুন, 21শে জুলাই আমরা করব, আমাদের হবে। তৃণমূল কংগ্রেস যে জায়গাটা সভা করতে চায়, সেখানে শহীদদের রক্তাক্ত মৃতদেহ পড়েছিল, তাই শহীদ তর্পণের জন্য ধর্মতলাটার জায়গাটিকে বছরে একদিন সেই জায়গাটিকে ওখানে এই সমাবেশটা করা হয়। তো যোগাসনের জন্য যখন রেড রোড 7 দিন বন্ধ থাকে, তখন তো এত আলোচনা শুনি না। আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো অতীতে ওখানে তৃণমূলের শহীদ তর্পণ সভা থেকেই বক্তৃতা রেখেছেন একাধিকবার। তাহলে হঠাৎ বছরে একটা দিন শহীদ তর্পণের জন্য এটা দেওয়া যেতে পারে না? একটা দেওয়াল লেখা আছে, একটা পোস্টার আছে, একটা পাড়ায় স্কোয়াড দেখেছে তৃণমূলের যে যোগ দিন 21 জালে ধর্মতলা চলুন কিছু বলেছে। 8-10 রকমের তৃণমূল আছে, তাই তো, কিন্তু কোনো তৃণমূলের পক্ষ থেকে তো বলা হয়নি। দেখুন, সমাবেশ হবে কিনা সেটা পরের কথা, সেটা পরে দেখা যাবে, জানা যাবে, বোঝা যাবে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিদ্রোহী তৃণমূল এমপিদের অন্যতম পাণ্ডা কাকলি ঘোষ দস্তিদার, তিনি কি বলছেন সেটা জানতে হবে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিদ্রোহী তৃণমূল এমপিদের অন্যতম পাণ্ডা কাকলি ঘোষ দস্তিদার, তিনি আবারও 21শে জুলাইয়ের ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছেন। তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনার তিনি দাবি করেছেন। তৎকালীন স্বরাষ্ট্র সচিবকে মমতা পুরস্কৃত করায় তিনি তুলোধনা করেছেন। প্রয়োজনে কোনো আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফোরেনসিক পুনর্তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ডানপন্থীটার কি হয়? আজকে মনে হলো আপনাকে করে দিল, কালকে মনে হলো ওর কাছে মনে হলো। কেউ আর পার্টি খরচা করে তৈরি করতে চায় না। পার্টিকে নিগড়িয়ে গ্রাইন্ডিং মেশিনে ফেলে যত রস নিয়ে নেওয়ার সব নিয়ে নেয়। ওই জন্য আজকে আমাদের তৃণমূলেরই আছে, স্টেশন রোডে যখন যেতেন তখন দেখতেন বড় বড় বোর্ড টোর্ড সব হয়েছে। আর যেদিন হেরেছে গ্রাইন্ডিং মেশিনের আর কিছু নাই, তো মানে লাস্ট যে ড্রপটা সেটাও বের করে খেয়ে নিয়েছে। না, দায়ী আমি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় করবো না, দায়ী বলতে গেলে আমি বলবো মমতা ব্যানার্জিকে দায়ী করবো। যারা বলে শুধু অভিষেক ব্যানার্জি, আজকে আপনি নিজের একটা ছেলেকে যদি মানুষ করেন, তার আপনাকে অনেকগুলো মানে কৌশল অবলম্বন করতে হয়। ছেলে যা চাইবে তাই দিবেন, হ্যাঁ, যা খুশি তাই করবে, আপনি অনুমোদন করবেন, তাহলে ও কিন্তু মানে ভালো মানুষ তৈরি হতে পারবে না, যেটা মমতা ব্যানার্জি তিনি করতে পারেন না। আমি মনে করব তিনি অভিষেক ব্যানার্জিকে কন্ট্রোল করতে পারেননি, যার জন্য আজকে দলের অবস্থাটা আমি দায়ী করব মমতা ব্যানার্জিকে। মালদা জেলা তৃণমূলের দুই নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং ফজলুল হকের কথা আপনারা শুনলেন। এবার দেখুন মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কাণ্ড। মালদা জেলা তৃণমূলের অফিস উঠে গেছে। যেখানে তৃণমূলের জমজমাট অফিস ছিল, এখন সেখানে ঝুলছে একটা বোর্ড, তাতে লেখা টু লেট। এই বাড়ির সামনেটা গমগম করত তৃণমূলের নেতা মন্ত্রী এবং তাদের অনুগামীদের ভিড়ে। এখন সবটাই ফাঁকা, কারণ এখান থেকে তৃণমূলের কার্যালয় উঠে গেছে। এখন এই বাড়ির মালিক ওখানে বোর্ড লাগিয়ে দিয়েছেন টু লেট লেখা লিখে। গোটা মালদা জেলাতেই এখন তৃণমূলের কোনো কার্যালয় নেই। অনেক মাতালকে দেখেছি, ওই বোতল থেকে মদ ঢালো, কিছুটা ক্যাপের মধ্যে থেকে যায়, এমনি এমনি করে খায়, যতক্ষণ না ওটা পাবে। তো ওই অবস্থা হচ্ছে, সবটি খেয়ে চলে গেছে, আর পার্টি দেখবে কেন? এই মুহূর্তে অধিকাংশ তৃণমূলের নেতারাই কিন্তু বেপাত্তা। আজকে ক্ষমতা পেল না, যারা লোভী স্বার্থপর তারা সরকারের ক্ষমতায় এলো না, বাস তারা ছিটকে অন্যদিকে চলে গেল, মানে বকলমে বিজেপির সাথে ওরা হাত মিলালো। গোটা রাজ্যে তৃণমূল যে দ্বিধাবিভক্ত হয়ে গেছে, তার 2 ভাগের কোনো ভাগেই কিন্তু এই মালদা জেলার তৃণমূলের নেতারা পা বাড়াচ্ছেন না। তৃণমূল আগে ফাইনাল হোক যে কে সিম্বল পাবে, এক, আর তারপরে কংগ্রেসও ময়দানে নেমে গেছে। যদি মমতা ব্যানার্জির কাছে আমাদের সিম্বল থাকে, তৃণমূলে থাকবে। যদি সিম্বল না থাকে, যেটা শুনতে পাচ্ছি, যদি না থাকে, তাহলে ওই রীতিমত ওই সিম্বলে আমরা যাব না, কংগ্রেসে যাবে, তখন কংগ্রেসে যাব না। এই ডিস্টার্ব মাইন্ডে লোক এখন কংগ্রেসের দিকে দৌড়াচ্ছে। বিজেপির ক্ষেত্রে বা সিপিআইএমের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই নেই। কংগ্রেসও এখন তাদেরকে দলে নেওয়ার ক্ষেত্রে
ভীষণ রকমভাবেই সচেতন। দরজা সব সময় খোলা আছে ভালো লোকদের জন্য। গোটা মালদার আমাদের সংগঠন জানে যে আপনারা যাচাই করে তদন্ত করে লোকদেরকে নেন, এভাবে ইনস্ট্রাকশন দিয়ে হচ্ছে সব জায়গায়, এবং তাই মোটামুটি হচ্ছে। তৃণমূল কংগ্রেস যেমন শেষ হয়ে যাচ্ছে, কংগ্রেসও শেষ হয়ে যাবে, সুতরাং কংগ্রেসে গিয়েও কোনো লাভ নেই।